উপন্যাস 'তুরাশিকি' ই-বুক লিখেছেন সুরাইয়া রাফা। কণ্ঠে গল্প বাই রেড থেকে আমি রেড। পর্ব সংখ্যা ৬। এতক্ষণ ধরে গ্যালারিতেই বসেছিল প্রিসিলা। চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছিল সবটা। যদিও ওর বিশেষ নজর নিকুর দিকে নিবদ্ধ। কিন্তু হঠাৎ করেই ওই রিমলেস গ্লাস পরহিত তীক্ষ্ণ সুদর্শন মুখটা কেড়ে নিল সব আকর্ষণ। ইয়াসের এই অন্যরকম পরিপাটি সাজসজ্জা দেখে বুকের ভেতর একটা অদ্ভুত মুচড় দিয়ে উঠল নীলাম্বরীর। তার চিন্তিত জরাজীর্ণ চেহারাটা জ্বলজ্বল করছে চোখের সামনে। হেডসেট আর গ্লাস পরহিত সুদর্শন মুখটাকে পরখ করতে করতেই মন গহীনে বসবাসরত সততার কাণ্ডারি প্রিসিলা অপরাধী গলায় প্রশ্ন করে বসল আচানক, কাজটা কি তুই ঠিক করেছিস? বিপরীতে শুষ্ক দিক গিলল প্রিসিলা। বলল, ইয়াস আমার সঙ্গে অনেক খারাপ করেছে। এটুকু প্রতিশোধ তো নিতেই পারি আমি। তাৎক্ষণিক ভারী শব্দের প্রত্যুত্তর ফেরত দিল উচাটন হৃদয়। এটা ওর কেরিয়ার ছিল, ইডিয়ট। ওর সারা জীবনের স্বপ্ন। ক্যামেরার ফ্ল্যাশ সামনের স্ক্রিনের উপর পড়তেই একযোগে চুপ হয়ে গেল সব। প্রিসিলাও বেরিয়ে এলো ভাবনা থেকে। অচিরেই বাজতে শুরু করলো গেমের থিম মিউজিকের হালকা আওয়াজ। খেলোয়াড়দের চোখ লক্ষ্য স্থির। শ্বাস-প্রশ্বাসটুকুও তারা খুব সময় নিয়ে নিচ্ছে। একেকজন নিজস্ব পন্থায় স্ট্র্যাটেজি চর্চা করছে। কেউ আবার সঙ্গে সঙ্গে ইম্প্রোভাইজড সংকেত দিয়ে হাতের ইশারা করছে। তারপরে স্ক্রিনের কোণে টাইমার ভেসে উঠল। ধীরে ধীরে ১০, ৯, ৮ করে শুরু হতে চলেছে মাহেন্দ্রক্ষণ। নিচে কমেন্টেটর লাইভ বলে উঠল, প্রিয় দর্শক, দুই দলই প্রস্তুত। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। দেখুন কে প্রথম আক্রমণ করবে। ৩, ২, ১। সঙ্গে সঙ্গে লাইটিং ফ্ল্যাশ, সাউন্ড ইফেক্ট আর দর্শকরা চিৎকার করে ওঠে। খেলোয়াড়রা সব ঝাঁপিয়ে পড়ল তাদের প্রথম মুভে। শুরু হয়ে যায় ম্যাচ। গোটা অডিটোরিয়াম জুড়ে প্রতিদিনও হচ্ছে কিবোর্ডের টুকটাক আওয়াজ। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। প্রো গেমার ইয়াশ তার নিজস্ব দাপট নিয়েই এগিয়ে যাচ্ছিল। স্কোর বোর্ডের সবার উপরে জ্বলজ্বল করছে তার নাম। প্রতিপক্ষের টেরিটরিতে প্রবেশ করে একের পর এক ধরাশায়ী করে তুলছে শত্রুকে। ঠিক এমন সময় হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল তার কিবোর্ড। মাউস দুটোই। উল্টো দিক থেকে বারবার স্ট্রাইক আসছিল, অথচ ইয়াশ কিছুতেই কিছু করতে পারছে না। কিবোর্ডে হাত চালাতে চালাতে আঙ্গুলগুলো সব ভেঙে যেতে চাইছে, অথচ তার ক্যারেক্টার নড়ছেই না। তখনই হেডসেটে সংকেত এলো নিকোর। হোয়াট হ্যাপেন ব্রো? আই ডোন্ট নো। ইয়াসের কণ্ঠটা শীতল শোনালো। চোখের ঝালাময়ী উদ্দীপনা ইতিমধ্যে নিভে গিয়েছে তার। স্কোরবোর্ড ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। ক্রমশ নিচে নেমে আসছে ইয়াসের নাম। ক্যাপ্টেনের হঠাৎ থমকে যাওয়া দেখে টিম মেম্বাররা সব বিহ্বল হয়ে পড়ল। এই মুহূর্তে প্রশ্ন করার সুযোগ নেই, তাই নিজেদের মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। ইয়াসের স্কোর তলানিতে যেতেই আশাহত হয়ে পড়ল গ্যালারি ভর্তি উৎসুক জনতা। ইয়াস আসলে করছেটা কি? তাদের সকলের আশা ভরসা ইন্টারন্যাশনাল টিমে খেলার প্রতীক্ষা এভাবে কেন ধ্বংস করে দিচ্ছে? কেউ কেউ তো না বুঝিয়ে রেখে যাচ্ছে। স্বয়ং কুচু বিস্ফোরিত নয়নে পরখ করছে ঈশানের প্রতিটি মুভমেন্ট। মনের মাঝে একটাই শঙ্কা, শুধু তীরে এসে তরি ডুবালো বোধ হয়। আমি আর নিতে পারছি না প্রিসি। ইয়াশ হেরে যাচ্ছে। গ্যালারির অর্ধেক মানুষই ইয়াশের খেলা উপভোগ করতে এসেছিল। ওদের কাছে ইয়াশ একটা ইমোশন। সেখানে ইয়াশ কিনা এভাবে পিছিয়ে যাচ্ছে। আমি জানি না ইয়াশের ভেতরে কি চলছে এই মুহূর্তে। তবে আমার মনে হচ্ছে ও খুব বড় একটা শক পেয়েছে। নুভার কথাগুলো কর্ণকুহরে যেতেই দৃষ্টি তুলে ইয়াশের মুখের দিকে তাকালো প্রিসিলা। স্টেজের ক্ষীণ আলোয় অনেক দূর থেকেও তার সুদর্শন চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। মুখটা কেমন মলিন হয়ে আছে। ওর মুখের দিকে তাকালেই কষ্ট হচ্ছে আমার। বুকটা ফেটে যাচ্ছে। তুমি নিশ্চয়ই খুব মজা পাচ্ছ এবার। পাশ থেকে আহত স্বরে প্রশ্নটা করল নুভা। প্রিসিলা তখনও নির্বাক। সুশ্রী মোমের পুতুলের মতো মুখখানি কাগজের মতো সাদা হয়ে আছে। দৃষ্টিতে ভর করেছে অবর্ণনীয় অপরাধবোধ। ছেলে মানুষের তুলে কি থেকে কি করে ফেলেছে ও নিজেও জানে না। এখন কি আদৌ কোনো উপায় আছে এই ভুল শুধরানোর? খেলা তো ইতিমধ্যে শেষের দিকে। শুষ্ক একটা ডুব গেলে প্রিসিলা মুখ খুলবে, তার আগে ভাইব্রেট আওয়াজে ভেসে উঠল ফোনটা। ব্যাগ হাতড়ে সেটাকে বের করতেই দেখল স্ক্রিনে বড় বড় অক্ষরে পাপা নামটা ভাসছে। হঠাৎ পাপার ফোন কেন? ভাবতে গিয়েই প্রিসিলার মনে পড়ল আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ছিল তার। সহসা ম্যাচ শেষ হওয়ার জন্য আর অপেক্ষা করল না সে। শুকনো মুখে নুবাকে বিদায় জানিয়ে চুপচাপ বেরিয়ে এলো অডিটোরিয়াম থেকে। ম্যাচ শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এখন বাজে রাত ৮টা। আপাতত প্র্যাকটিসিং রুমের খোলা বারান্দায় রেলিংয়ের সংস্পর্শে দাঁড়িয়ে নিঃশব্দে সিগারেট ফুঁকছে ইয়াশ।
জ্যোৎস্নাবিহীন গম্ভীর আকাশ, যার গায়ে পাল তোলা নৌকার মতো ভেসে যাচ্ছে অজস্র কালো মেঘ, কখনো আবার ঘুরঘুর করে অস্তিত্বের জানান দিচ্ছে দিগন্তে। একটু বাদে বাদেই গায়ে এসে আদর বুলিয়ে যাচ্ছে একচুট হিমেল দমকা হাওয়া। শেষ রাতে বৃষ্টি হবে বোধহয়। আপাতত তারই পূর্বাভাস দিয়ে যাচ্ছে প্রকৃতি। আনমনা দৃষ্টিতে নিকষ নিচ্ছিদ্র অন্ধকারটাকে গ্রাস করছিল ইয়াস। তখনই কাঁধের উপর একটা হাতের অস্তিত্ব টের পেল সে। পাশ ঘুরে তাকানোর ইচ্ছে হলো না। উল্টো আগন্তুক নিজেই জানান দিল তার অস্তিত্বের। ভেতরে চল, কোচ জর্জিও ডাকছেন তোকে। কণ্ঠস্বর ধরে আসছে নিকুর। তবুও কথাটা শেষ করে একই স্বরে ইয়াসকে ধাতস্থ করল সে। তুই এখনো 25 ব্রো। ইউ স্টিল হ্যাভ এ লট অফ টাইম। হার জিত নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নেই। আমি শুধু ওই কালপ্রিটকে খুঁজে বের করতে চাই, যে আমার সাথে সাথে তোদেরকেও হারতে বাধ্য করেছে। আইটি ম্যানেজমেন্টের লোকেরা বলেছে ব্যাপারটা তদন্ত করে দেখবে। তোর কি মনে হয় আমি তদন্তের অপেক্ষাতে বসে আছি এখনো? ইয়াসের কথায় বিচলিত হয়ে পড়ল নিকো। সে জানে ইয়াসের কর্মকাণ্ড সম্পর্কে। ওই জন্যই বোধহয় দুশ্চিন্তাগ্রস্ত দেখালো তাকে। আবারও কাঁধে হাত রেখে সময় নিয়ে বলল, এই মুহূর্তে হিতে হিত জ্ঞানশূন্য হয়ে আছিস তুই। রাগের মাথায় ভুলে এমন কিছু করিস না যার জন্য পরে পস্তাতে হয়। ইয়াস কখনো পস্তায় না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দম্ভভরা গলায় কথাগুলো বলে নিঃশব্দে প্রস্থান করলো ইয়াস। নিকুর চোখে তখনও সংশয়। ছেলেটার যাওয়ার পানে চেয়ে তপ্ত শ্বাস ছাড়ল সে। মনে মনে আওড়ালো, ছেলেটা একটু বেশি ডেঞ্জারাস। লাইক এ আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বস। কোন দুঃখে যে মানুষ ওর সঙ্গে লাগতে আসে কে জানে। ইয়াস রুমে প্রবেশ করা মাত্রই চেয়ার ছেড়ে উঠে এলো কোচ জর্জিয়ে। হাতে তার পুরো কাগজের ফাইল। মুখোমুখি দাঁড়িয়ে সেটাকেই এগিয়ে দিলেন ইয়াসের নিকট। অতঃপর থমথমে গলায় জানালেন, আই এম এক্সট্রিমলি সরি, চ্যাম্প। তুমি বাকিদের সঙ্গে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যোগ দিতে পারছো না। জানতাম। ছোট্ট শব্দের প্রত্যুত্তর করে জিভের ডগায় গাল ঠেকালো ইয়াস। যেন এই ব্যাপারটা নিয়ে মোটেও হতাশ নয় সে। কেমন করেই কুচির দিকে হাত বাড়িয়ে বলল, কনগ্রাচুলেশন অন ইউর নিউ জার্নি কোচ। আমি ব্যতীত যারা যাচ্ছে তাদেরকে শুভকামনা। কিন্তু তুমি আমার টিমে নেই। এটা আমার জন্য খুবই হতাশাজনক, চ্যাম্প। আই নো। আবারও সংক্ষিপ্ত প্রত্যুত্তর। ছেলেটার মাঝে কোনো ইমোশন নেই নাকি? এত বড় একটা চান্স মিস হওয়ার পরও এভাবে নির্লিপ্ত। বিষয়টা এক মুহূর্তের জন্য ভাবনায় ফেলল কোচ জর্জিওকে। পরক্ষণেই বলে উঠল, আজ হঠাৎ কি হয়েছিল তোমার বলো তো? সেটা তো আমিও জানতে চাই। মানে? কোচের প্রশ্নের বিপরীতে ইয়াস চট করে জিজ্ঞেস করল, আজ ব্যাক স্টেজে কে কে ছিল কোচ? আইটি টিমের কয়েকজন। কেন বলো তো? প্রশ্নটা কৌশলে এড়িয়ে গেল ইয়াস। উল্টো বলে উঠল, কোনোভাবে কি তাদের নামগুলো জানতে পারবো কোচ? অফকোর্স। বলেই ফিরে আবার নিজের চেয়ারে গিয়ে বসলেন তিনি। একটু পরে কম্পিউটার ঘেঁটে কয়েকটা নামও বের করে দিলেন ইয়াসকে। তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি নিয়ে নামগুলো পরখ করল ইয়াস। স্বগরোক্তি করে আওড়ালো, লিও নেসুম মাইক জ্যাক। জ্যাক। নামটা বেশ সময় নিয়ে উচ্চারণ করল ইয়াস। পর মুহূর্তেই কোচকে উদ্দেশ্য করে গর্জে উঠল সে, হোয়াট দ্য ফাক! সশব্দে একটা পাঞ্চ বসিয়ে দিল কাছের আবরণে মোড়ানো টেবিলটার উপর। অতর্কিত মুষ্টাঘাতে ভেঙে চৌচির হয়ে গেল কোচ জর্জিয়ার এক্সিকিউটিভ টেবিল। ঘটনার আকস্মিকতায় কোচ একটু বিহ্বল হলে তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল ইয়াস। গ্রীবা নামিয়ে ঝুঁকল সে সম্মুখে। তৎক্ষণাৎ বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো কোচের জোরালো সতর্কবাণী, কন্ট্রোল ইউরসেলফ ইয়াস। আই অ্যাম ইউর রেসপেক্টেবল টিচার। কোচের কথায় এক বিন্দু পরোয়া করল না ইয়াস। উল্টো ক্রুদের উষ্মা নিয়ে বলল, জ্যাক, ওই পাগলটাকে সিস্টেমের কাছে কেন রাখা হয়েছে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, জ্যাক এই কলেজেরই স্টুডেন্ট এবং সে গভর্নরের ছেলে। কর্তৃপক্ষ নিশ্চয়ই না জেনে বুঝে তাকে দায়িত্ব দেয়নি। ইজ ইট ফেয়ার কোচ? মানে আইটি ম্যানেজমেন্ট এটা কিভাবে অ্যালাউ করলো? পাশ থেকে অবিশ্বাস্য গলায় প্রশ্ন ছুড়ল নিকো। বিপরীতে থমথমে গলায় জবাব দিলেন কোচ, সে গভর্নরের ছেলে। এটা কি যথেষ্ট নয়? ফাক অফ। শরীরে রক্ত টগবগ করতে লাগলো ইয়াসের। মাথায় খুন চেপে বসল তার। কোচের দায়সারা প্রত্যুত্তরের বিপরীতে ঝেঁঝে উঠে বলল, আপনার মনে হয়, আপনার মনে হয় অণু যে স্বাভাবিক সেন্সে থাকে কখনো? হি ইজ এ ফাকিং উইড এডিক্টেড। বি কুল ব্রু। ওয়াচ ইউর ল্যাঙ্গুয়েজ। কোচের সামনে কি সব বলছিস? নিকো এগিয়ে এসে প্রতিহত করল ইয়াসকে। নয়তো যেভাবে হুঙ্কার ছুঁড়েছিল, আর একটু হেলদুল হলে কুচকেই না ঘুষি মেরে বসতো। এবার আর বাক্য বই করল না ইয়াস। নিজেকে সংবরণ করে সরে এলো কোচের সামনে থেকে। চুলের ভাঁজে নিঃশব্দে আঙ্গুল বুলিয়ে তাকালো এদিক ওদিক। প্র্যাকটিসিং রুমের এক কোণে কতগুলো হকি স্টিক জড়ো করে রাখা আছে।
এগিয়ে গিয়ে সেখান থেকেই তুলে নিল কয়েকটা। তারপর আর কোনো কথা নয়, হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। যাওয়ার আগে নিকুকে উদ্দেশ্য করে বলল, হসপিটালে জ্যাকভের নামে একটা কেবিন বুকিং করে রাখিস, শীঘ্রই কাজে লাগবে। রাতের শহরের বুক ছিঁড়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে অটোস্ট্রাদা A1 মহাসড়ক। মিলান থেকে সরাসরি রোমের সংযোগস্থল বলে এখানে সবসময় থাকে গাড়ির জোয়ার। রাস্তার দুপাশের শয়ে শয়ে বিলবোর্ড আর পোস্টারের রঙিন আলোয় ঝলমল করছে মসৃণ রূপরঙা সড়ক। শহরের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক হওয়ায় এই রাস্তায় ঘন্টায় গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে 30 কিলোমিটার। অথচ সেই গতিবেগের বেমালুম তোয়াক্কা না করে আশেপাশের সব গাড়িকে টেক্কা দিয়ে তীরের বেগে ছুটে চলেছে একটা ছাদ খোলা বিলাসবহুল ল্যাম্বরগিনি। বাতাস কেটে কেটে এগিয়ে যাওয়া জগজগে কালো গাড়িটার গতিবেগ দেখে তাজ্জব হয়ে আছে পুরো শহর। ব্যস্ত সড়কে এতটা দক্ষ কার ড্রাইভিং কোনো প্রফেশনাল গেমার ছাড়া সম্ভব নয়। অথচ গাড়িটাকে সিসিটিভি ক্যামেরায় পরখ করতে থাকা শহরের চিফ ভালো করেই জানেন ভেতরে যে বসে আছে সে কোনো গেমার নয়, বরং প্রো গেমার। কালো ল্যাম্বরগিনির এহেন উদ্ভ্রান্ত গতিবেগ দৃষ্টি এড়ায়নি রাস্তার ডিউটিরত পুলিশের। তবে তাদের জরিমানা টিকিট প্রদানে কড়া নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে ওপর মহল। কারণ গাড়ির ভেতর অন্য কেউ নয়, বসে আছে স্বয়ং ইয়াস ইউভান, তুষার জাওয়াদের একমাত্র ছেলে, ইয়ং মাস্টার অব প্যারালাল গ্রুপ অব ইন্ডাস্ট্রি। দেখতে দেখতে আলোক ঝলমলে শহর পেরিয়ে নির্জন সড়কে এসে পৌঁছেছে গাড়িটা। মহাসড়ক ছাড়িয়ে নেইবারহুডের দিকে আসতে না আসতেই চারিপাশে ছোট বড় অসংখ্য ঝোপঝাড় আর বড় বড় পাইন গাছের হিড়িক পড়েছে। ক্রমশ নিকষ নিবিড় আঁধারে তলিয়ে যাচ্ছে রাস্তাটা, যা দেখে নৈশব্দে একটা বাঁকা হাসির রেখা ফুটল ইয়াসের রিং আবৃত ঠোঁটে। দাঁতের মাঝে রিং সহ ঠোঁটটাকে কামড়ে ধরে হাসিটাকে জোরালো করল সে। পরপরই দক্ষ হাতে গিয়ার টেনে ইউটার্ন নিল সে। জঙ্গলের এবড়ো থেবড়ো পথ ধরে 100-র উপর গতি তুলে চোখের পলকে ছুটে গেল কয়েক ক্রোশ। তারপর হঠাৎ করে আড়াআড়ি করে গাড়িটাকে তুলে দিল রাস্তার মাঝে। তার এই অত্যাশ্চর্য কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রকার ছিটকে পড়ল সামনের গাড়িটা। এতেও ভাবান্তর ঘটল না ইয়াসের মাঝে। উল্টো কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই আবারও ধাক্কা দিল গাড়িটাকে। সঙ্গে সঙ্গে ব্রেক হারিয়ে রাস্তা থেকে সরে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল সাদা রঙের টয়োটা সুপ্রা। গতির অসামঞ্জস্যতায় তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল গাড়ির ইঞ্জিন। পরবর্তী কয়েক মুহূর্ত গোটা জঙ্গল জুড়ে খেলে গেল অদ্ভুতরে এক নৈঃশব্দ। এর মাঝেই গাড়ি থেকে নেমে পড়ল ইয়াস, হাতে তার রাবার দিয়ে পেছানো দুটো হকি স্টিক। প্রথমে পা দিয়ে গাড়ির দরজা ঠেলে হাতের সাহায্যে মাথার হুডি টেনে দিল সে। তারপর শুকনো পাতার গায়ে কাপন তুলে সোজা হেঁটে গেল ঝোপঝাড়ের মাঝে আশার হয়ে পড়ে থাকা সাদা টয়োটার দিকে। টার্গেট অবশ্য গাড়ি নয়, গাড়ির মালিক। সহসা গাড়ির মধ্য থেকে কলার ধরে টেনে হিঁচড়ে বের করে আনলো একজনকে। রাস্তার অদূরে টিমটিমিয়ে জ্বলছে রাতবাতির ক্ষীণ আলোয় গাড়ির মালিকের মুখটা দেখা মাত্রই চোয়াল শক্ত হয়ে গেল তার। অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, জ্যাক। জ্যাক তখন হাওয়ার মতো দুলছে, পায়ে প্রচণ্ড জোরে চোট পেয়েছে, তার উপর নেশাগ্রস্ত। কলার ধরেও দাঁড় করিয়ে রাখা সম্ভব হচ্ছে না ছেলেটাকে, যার দরুন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওকে অদূরে ছুঁড়ে ফেলল ইয়াস। হঠাৎ বড়সড় ধাক্কায় কিছুটা সতর্ক হয়ে উঠল এবার জ্যাক। পেছনে ঘুরে ব্রু বাঁকিয়ে বলল, ইউ নাস্টি জ্যাক, আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেলে তুমি? কোনো প্রকার জবাব ছাড়াই নির্বিকারে সিগারেট ধরালো ইয়াস। জ্বলে ওঠা লাইটারের এক টুকরো দীপ্ত শিখার আগুনের মতোই দাউ দাউ করে উঠল তার তীক্ষ্ণ ফলার মতো চোখ, যা দেখে শুষ্ক ঢুক গিলল জ্যাক। গলার জোর খাদে নামিয়ে কম্পমান স্বরে আওড়ালো, ইয়াস, হেয়ার আই এম। ছোট্ট একটা বাক্য, অথচ জ্যাকবের সমগ্র শরীর বরফের মতো জমে গেল। ফ্যাকাশে হয়ে গেল মুখ। ভীতিগ্রস্ত হয়ে বলল, হঠাৎ আমার সঙ্গে কি দরকার তোমার? আমি তো কিছু করিনি। তাচ্ছিল্যের স্বরে হাসল ইয়াস। হাতে থাকা হকি স্টিকটা দেখিয়ে ঠোঁট বাঁকিয়ে রহস্য জড়ানো গলায় জবাব দিল, এটা দেখছো? গাড়িতে আরো কয়েকটা আছে। সবগুলো তোমার শরীরে ভাঙবো আজ। আপাতত এটাই প্ল্যান। আর ইউ ক্রেজি? নো, আম নট। তাহলে আমাকে কেন মারতে চাইছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার কেরিয়ার, স্বপ্ন সবকিছু ভেঙে তছনছ করে দিয়ে এখন ইনোসেন্ট সাজছিস, সুর। ইয়াসের গর্জনের দাপটে রক্তশূন্য হয়ে উঠল জেকবের মুখ। সে ভালো করেই চেনে এই রূঢ়বাসী ছেলেটাকে। সবার সামনে ভাবাবেগহীন নির্লিপ্ত হলেও আড়ালে ও একটা মনস্টার। তাই তো ক্যাম্পাসে একসঙ্গে 4টা বছর কাটালেও কখনো যেচে পড়ে লাগতে যায়নি জ্যাক। অথচ গ্র্যাজুয়েশনের অন্তিম লগ্নে এসে
সেই মনস্টারের ব্যগ্র থাবার মুখেই পড়তে হলো ওকে। সহসা ভয়ে তটস্থ হয়ে গেল বান্দা। জরাজীর্ণ স্বরে আওড়ালো, আমি কিছু করিনি। বিলিভ মি ইয়াস। আমি জানতাম না এটা তোমার পুরো কেরিয়ার নষ্ট করে দিবে। আমি তো শুধু ওর জন্য। বাক্য সম্পন্ন না করেই আকস্মিক মাঝপথে থেমে গেল জ্যাক। যা দেখে কপাল কুঁচালো ইয়াস। দাঁতে দাঁত পিষে প্রশ্ন করল, কার জন্য? না, না মানে কেউ না। কথা বলতে গিয়ে অস্বাভাবিকভাবে তুতলাচ্ছে জ্যাক। এবারে আর রাগটা সামলে রাখতে পারল না ইয়াস। ক্রুধান্য হয়ে একের পর এক হকি স্টিকের আঘাতে ধরাশয়ী করে ফেলল জ্যাককে। মাটি থেকে উঠে দাঁড়ানোর সুযোগ পেল না বান্দা। তার আগেই শক্ত পদাঘাতে ওর ঘাড়টাকে চেপে ধরল ইয়াস। হোয়াইট স্নেকার্সের শক্ত পদতলে ওর মাথাটাকে পিষে দিয়ে বলল, বল কে বলেছে এসব? কার জন্য আমার সিস্টেমে বাগ ঢুকিয়েছিস তুই? ইয়াসের পায়ের নিচে পিষ্ট হয়ে যেতে যেতে আবারও অস্থির হয়ে বলে উঠল জ্যাক, আমি তো তোমার শত্রু নই ইয়াস। আমার বোন রোজ তোমাকে ভীষণ পছন্দ করে। আমিও তাই। ইভেন ইফ ইউ ওয়ান্ট, উই কুড বি গুড ফ্রেন্ডস। এবার আর জবাব দিল না ইয়াস। হাতে থাকা হকি স্টিক দিয়ে আবারও শুরু করলো বেধড়ক মার। ব্যথায় চিৎকার করে বারবার শুধু লাফিয়ে উঠছে জ্যাক। মারতে মারতে এক পর্যায়ে ভেঙে গেল হকি স্টিক। হাত পা ভেঙে আসার হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে জ্যাক। সমগ্র শরীর তার রক্তে ঘামে ভিজে একাকার। তবুও থামল না ইয়াস। হকি স্টিকের ভাঙা অংশটা দিয়ে হকি স্টিকের ভাঙা অংশটা দিয়ে ওর মুখটাকে চোখের সামনে তুলে ধরে শীতল গলায় বলল, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। হয় ওর নামটা বল, নয়তো এই ভাঙা হকি স্টিক সোজা তোর মুখে চালান করব আমি। মাত্রাধিক ভয়ে জড়োসড়ো হয়ে গেল জ্যাক। এদিক ওদিক তাকিয়ে পালানোর পায়তারা করল, কিন্তু শরীর নাড়িয়ে ওঠার সাধ্য নেই। অগত্যা জীবন বাঁচাতে মুখ খুলতেই হলো তাকে। রক্তাক্ত ঠোঁট নাড়িয়ে বিপন্ন গলায় জবাব দিল, "পি- প্রিসিলা, সবকিছু ওরই প্ল্যান। কথা ছিল, প্ল্যান সাকসেসফুল হলে ও আমার সঙ্গে ডেটে যাবে।" এক মুহূর্তের জন্য নিজ কানকে বিশ্বাস করতে পারল না ইয়াস। ফলস্বরূপ প্রশ্নের পুনরাবৃত্তি ঘটল আবারও। কোন প্রিসিলা? প্রিসিলা জাওয়াদ, তোমার বোন। জ্যাকবের বলা শেষ কথাটুকু শুনেও বোধহয় শুনল না ইয়াস। কর্ণকুহরে নামটা পৌঁছানোর পরপরই থমকে গেল ওর শ্বাস-প্রশ্বাস। মস্তিষ্কটা ফাঁকা হয়ে এলো। অচিরেই আধ ভাঙা হকি স্টিক খানি হাত ফসকে ছিটকে পড়ল মাটিতে। একটুখানি ফুসরত পেতেই কোনো মতে উঠে দাঁড়িয়ে পা টেনে টেনে ছুটে পালালো জ্যাক। ইয়াস আর আটকালো না ওকে। বিদ্যুৎ স্পৃষ্টের নেই আচানক ধাক্কায় বাকরুদ্ধ হয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল জঙ্গলের ভেতর। ইয়াস যখন বাড়িতে ফিরল তখন মোটামুটি ভালোই রাত হয়েছে। সচরাচর সে কখনো এত জলদি বাড়ি ফেরে না। সারা রাত জেগে ইন্টারনেট ক্যাফেতে বসে গেমিং করে। ভোর রাতের দিকে বাড়ির কথা মনে পড়ে তার, কারণ সে সময় ড্যাড আর মম অপেক্ষা করে ওর জন্য। দক্ষিণের খোলা জানালা গলিয়ে গভীর নজর রাখে ইয়াসের ঘরে। সবসময় অবশ্য থাকে না। অমাবস্যা হলে কোথায় যে মুখ লুকায় দুজন মিলে কে জানে। আজ কেন যেন বসতে ইচ্ছে করলো না পিসিতে। গেমিং এর উপর ভীষণ অনীহা কাজ করছে হুট করেই। আজ থেকে ডেয়ার ডেভিল টিমের সঙ্গে ইয়াসের আর কোনো সংযোগ নেই। নিকুর সঙ্গে মিলে কাঁধে কাঁধ রেখে খেলা হবে না আর। সে আর ওই টিমের ক্যাপ্টেন নয়। এসব ভাবলেই বুকের ভেতর একটা অদ্ভুত চিনচিন ব্যথা হয়। দম বন্ধ হয়ে আসে ইয়াসের। ইয়াস বাস্তববাদী মানুষ। সে ভালো করেই জানে সবসময় সবকিছু বদলে দেয়। তবুও নিজের ভাগ্যের উপর ভীষণ অভিমান তার। অভিমান শেষ রাতে চাঁদের পাশে প্রহরীর মতো দীপ্তমান ওই উজ্জ্বল নক্ষত্র দুটোর উপর। কেন যে তার বাবা মা পৃথিবীতে না থেকে অমন শুকতারা হয়ে গেল কে জানে। ইয়াসের জন্য থেকে গেলেও তো পারত। এমনিতে খুব একটা ডেড মোমের কথা মনে পড়ে না ইয়াসের। পাপা মাম্মা ওকে এতটাই ভালোবাসে মুড়িয়ে রাখে যে মিস করার সুযোগটাই হয় না। তবে মন খারাপ হলে পৃথিবীর সবার ভালোবাসা চাপিয়ে কেবল ওই মানুষ দুটোর কথাই মনে পড়ে। এই বাড়ির প্রতি খুব একটা আর্থিক টান নেই ইয়াসের। ফিরতেও ইচ্ছে করে না মাঝে মধ্যে। কিন্তু পাপার জন্য ভবঘুরে হৃদয়হীন হতে হতেও আবার অনুভূতি প্রবণ সত্তায় ফিরে যেতে হয় ইয়াসকে। ওই মানুষটার কথা কিছুতেই ফেলতে পারে না সে। সাত পাঁচ ভাবতে ভাবতে সদর দরজা ঠেলে ঘরের ভেতরে পা রাখল ইয়াস। সঙ্গে সঙ্গে একরাশ আলোর জোয়ার ছুটে এসে হামলে পড়ল তার চোখের উপর। আলোর ঝলকানিতে চোখ মুখ কুঁচকে ফেলল সে। তারপর ধীরে ধীরে চোখ দুটো শিথিল হতেই দৃষ্টি খুলে সম্মুখীন হলো অপরিচিত কিছু মুখের। চারিদিকে একটা উৎসবমুখর আমেজ। সহসা ঘাড় ফিরিয়ে এদিক ওদিক দেখল ইয়াস। বসার ঘরটা আজ সাদা নেটের পর্দা দিয়ে ডেকোরেট করা হয়েছে। মাথার উপর দ্বিগুণ বড় স্যান্ডেলিয়র। জ্বলছে মোমবাতিও। একটা মৃদুর আতরের খুশবু বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সর্বত্র। হলরুমে উপস্থিত সবাই সাদা পোশাক পরে আছে বলে একটা শুভ্র স্নিগ্ধ আবহ বিরাজ করছে চারপাশে।
ইয়াশ একাই শুধু কালো রঙের হুডি পরে আছে। সহসা ঘরে উপস্থিত সকলের দৃষ্টি চলে গেল তার দিকে। ওকে দেখা মাত্রই হাসি মুখে এগিয়ে এলো ফ্লোরা। ছেলের বাহু আঁকড়ে ধরে স্নেহের স্বরে বলল, ওপরের ঘরে কস্টিউম রাখা আছে, চট জলদি রেডি হয়ে নিচে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ইয়াশ জবাব দিল না, নড়লও না এক পা। শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে দেখল প্রিসিলাকে। সবার মাঝখানে একটা অফ হোয়াইট বারবি গাউন পরে বসে আছে প্রিসিলা। ডায়মন্ড কাট স্টোন বসানো গাউনটাতে রীতিমতো ঝলমল করছে তার পুতুলের মতো সুন্দর চেহারা। তার পাশেই বসা সুঠামদেহী একজন অপরিচিত যুবক। দেখতে সুদর্শন হলেও বয়সটা একটু বেশিই তার। তবে লোকটা প্রিসিলার এত কাছাকাছি বসে আছে যে ইয়াসের আর বুঝতে বাকি রইল না সে আসলে কে। দুজনের সামনে যে ছোট্ট কফি টেবিলটা রাখা সেখানে জ্বলজ্বল করছে দুটো ডায়মন্ড রিং। সম্ভবত ওদের বাগদানের জন্য আজকের এই আয়োজন। ওদিকে এতক্ষণ হাসি খুশি থাকলেও ইয়াশকে দেখা মাত্রই শুকিয়ে এইটুকু হয়ে গেল প্রিসিলার মুখ। ছেলেটার মুখের দিকে অপরাধী দৃষ্টিতে চেয়ে শুষ্ক একটা ডুব গেল সে। ওর চোখের তারায় অগ্নিস্ফুলঙ্গের মতো জ্বলজ্বল করছে কিছু একটা। তাই তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না প্রিসিলা। চট করেই দৃষ্টি ঘুরিয়ে পাশে বসা বাগদত্তার দিকে চেয়ে জোরপূর্বক হাসল সে। প্রিসিলার এই মন ভুলানো মিষ্টি হাসিতে অপরিচিত লোকটা মুগ্ধ হলেও মুগ্ধ হতে পারল না ইয়াশ। উল্টো অতর্কিত অগ্রাসী ঝড় বুকের ভেতরটা লণ্ডভণ্ড করে দিল তার। ইয়াশের এতগুলো বছরের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবটাকে পায়ে পিষে ধূলিসাৎ করে দিয়ে কতটা ফুরফুরে মেজাজে বিয়ে করতে বসেছে মেয়েটা। কথাটা ভাবতে গিয়েই রাগে ঘৃণে মস্তিষ্কটা ধপধপ করে উঠল তার। ইয়াসের একাগ্র স্বার্থপরী মন কিছুতেই মেনে নিতে পারল না এই খুশি। প্রিসিলার মৃদু হাসিতে শরীর জ্বালা করে উঠল তার। পৃথিবীর সমস্ত রাগ গিয়ে জড়ো হলো ওই মেয়েটার উপর। ক্রোধ, হতাশা, অবিশ্বাসের মিশেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তখনই একটা অঘটন ঘটিয়ে ফেলল ইয়াস। পরিচয় দিল নিজের বেপরোয়া রক্তের। হনহনে এগিয়ে গিয়ে ব্যগ্র থাবায় প্রিসিলাকে টেনে দাঁড় করালো। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে পড়ল উপস্থিত সবাই। ইয়াস পরোয়া করল না কাউকে। ফিরেই দেখল না কারো মুখাবয়ব। এগিয়ে গিয়ে কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই মেয়েটার শীর্ণ কোমর আঁকড়ে ধরে টেনে আনলো নিজের দিকে। ভয় আর জড়তার মিছিলে তটস্থ হয়ে তৎক্ষণাৎ চোখ খিচে বন্ধ করে ফেলল প্রিসিলা। সঙ্গে সঙ্গে তার কম্পমান ঠোঁটের উপর হামলে পড়ল একজোড়া খড়খড়ে পুরুষালী ঠোঁট। ঘটনাটা এত দ্রুতই ঘটে গেল যে মুখ ফুটে কারো টু শব্দ করার ফুসরত রইল না। ইয়াসের কাণ্ডে বাকরুদ্ধ হয়ে বসার গদি ছেড়ে একযোগে উঠে দাঁড়ালো সব। চোখের সামনে দাঁড়িয়ে দেখল ভাই বোন নামক পবিত্র সম্পর্কের অপ্রত্যাশিত এক নগ্ন মৃত্যু। মাস্টারমাইন্ড খ্যাত তুষারের সাবলীল নির্লিপ্ত চেহারায় আজ অবিশ্বাসের ঢেউ। পরিস্থিতি হজম করতে তারও সময় লাগলো কিছুটা। আর যখন বুঝতে পারল তখন উপস্থিত অতিথিদের সামনে অপমানে থমথম হয়ে গেল তার মুখ। কোনো অনুভূতি নেই, নেই কোনো আকাঙ্ক্ষা। তবুও প্রিসিলার নরম দুটি ঠোঁটের বাজে অবাধ্য অপ্রতিরোধ্য বিচরণ চালালো ইয়াস। ভালোবাসার আদান প্রদান নয়, বরং লোক দেখানো এক অগ্রাসী দংশনে ছিঁড়ে ফেলতে লাগলো মেয়েটার নাজুক কোমল ওষ্ঠপট। দুনিয়ার সকল অনুভূতির ঊর্ধ্বে গিয়ে এতক্ষণ জীবন্ত মূর্তির মতোই নিস্তেজ হয়েছিল প্রিসিলা। কিন্তু যখনই ইয়াসের অগ্রাসন জোরালো হলো, ওর দাঁতগুলো হিংস্রের মতো ছিঁড়ে খেতে লাগলো পেলব কোমল ঠোঁট দুটো, তখনই টনক নড়ে উঠল প্রিসিলার। সদ্বিত ফিরে পেতেই চিৎকার দিয়ে ইয়াসকে ধাক্কা দিতে উদ্যত হলো মেয়েটা। তবে সেই সুযোগ রাখল না ইয়াস। অস্থির হয়ে নড়েচড়ে উঠতেই প্রিসিলার হাত দুটো একত্র করে পেছন থেকে চেপে ধরল সে। ঠোঁট দুটো তখনও শত্রুর দখলে, এবার বাধা পড়ল হাত। সহসা অসহনীয় ব্যথায় কঁকিয়ে উঠল মেয়েটা। স্বতঃস্ফূর্ত ধরনের বুকে হঠাৎ বৃষ্টি আসার মতোই চোখ দিয়ে জর্জর করে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। ভূত বুদ্ধি যেন লুপ পেয়েছে ইয়াসের। তেমনভাবে প্রিসিলার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্তটুকু সবার অগোচরে গিলে ফেলল সে। তার প্রতিটি পদক্ষেপ ছিল দানবের ন্যায় পাশবিক। এত কিছুর মাঝেও ওর ঘৃণায় জর্জরিত চোখ দুটো দৃষ্টি এড়ায়নি প্রিসিলার। ইয়াসের এই অশোভন পদক্ষেপের কারণ কিছুটা হলেও আঁচ করতে পেরে বুক কেঁপে উঠল তার। সময়ের সাথে সাথে ক্রমশ শিথিল হয়ে এলো সেই তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি। অবশেষে বেপরোয়া মস্তিষ্কের লাগাম টেনে ধরল ইয়াস। প্রতিশোধের তাড়নায় দিক বিদিক শূন্য হয়ে সবার সামনে প্রিসিলাকে এক প্রকার লাঞ্ছিত করে ছেড়ে দিল সে। পরিশেষে যা হওয়ার তাই হলো। ঘণ্টাখানেকের মধ্যেই ফাঁকা হয়ে গেল স্নোফ্লেক্স ম্যানর। অপ্রত্যাশিত সেই ঘটনার পরপরই বিদায় নিয়েছে সব অতিথিরা। এখন শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত রয়েছে বসার ঘরে। বহিরাগতদের মধ্যে শুধুমাত্র একজন রয়েছেন। তিনি হলেন
ম্যারেজ রেজিস্ট্রি অফিসার। কোনো এক অজ্ঞাত কারণে তাকে যেতে দেয়নি তুষার। গোটা হলরুম জুড়ে থমথমে নিস্তব্ধতা। কাঠগড়ায় দাঁড় করানোর মতোই এই মুহূর্তে কাউচের উপর পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে প্রিসিলা আর ইয়াশকে। ওদের থেকে খানিকটা দূরে বসে ফুঁফিয়ে কাঁদছে ফ্লোরা। তার এই কান্নার কারণ অবশ্যই ইয়াশ নয়, বরং তুষারের নেওয়া আশ্চর্য এক সিদ্ধান্তের জের ধরেই কেঁদে ভাসাচ্ছে সে। তুষার যেন নির্লিপ্ত আজ। কারোর কোনো অভিযোগ, অনুযোগ কোনো কিছুই প্রভাবিত করছে না তাকে। ফ্লোরা তবুও প্রশ্নবিদ্ধ করল তাকে। তুমি নিশ্চয়ই উন্মাদ হয়ে গেছো তুষার, নয়তো বাচ্চাদের জীবন নিয়ে এমন ছেলেমানুষি করার সিদ্ধান্ত নিতে পারতে না। আমি ছেলেমানুষি বরদাস্ত করি না, সেটা তুমি ভালো করেই জানো। ফ্লোরার প্রশ্নের বিপরীতে রাশভারী এক বাক্য ফেরত দিল তুষার। সঙ্গে সঙ্গে জেজে উঠল ফ্লোরা। নাকের পাটা ফুলিয়ে বলল, তাহলে হুট করেই কেন এসব করছো? ভাবার জন্য হলেও একটু সময় নাও। এখানে তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ফ্লোরার দিকে পূর্ণ দৃষ্টিপাত করল তুষার। মানুষটার তীক্ষ্ণ চাহনিতে খানিক বরকে গেল রমণী। মুখ কাচুমাচু করে তাকাতে ভেসে এলো যন্ত্রমানবের গভীর হাসকি কণ্ঠস্বর। তুমি আমাকে চেনো না ওয়াইফি। পরিকল্পনার আগে আমি পরিণতি ভেবিনি। এবং এটা নতুন নয়। আমি এই সিদ্ধান্ত নিয়েছি। অ্যান্ড দ্যাটস ফাইনাল। তুষারের কাটকাট বাক্যের বিপরীতে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না ফ্লোরা। সারাটা জীবন স্বামীকে সে অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। জীবনের সকল উত্থান পতনের সময় এই মানুষটাই ছিল তার একমাত্র রক্ষা কবচ। তাহলে আজ হঠাৎ অবিশ্বাস কি করে করবে? ফ্লোরা একটু শান্ত হতেই রেজিস্ট্রি অফিসারের উদ্দেশ্যে আদেশ ছুড়ল তুষার। বিয়েটা শুরু করুন মিস্টার। এতক্ষণ ধরে কাউচের হেডবোর্ডে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল ইয়াশ। যখনই বিয়ের প্রসঙ্গ আসলো, তখনই চট করে মাথা তুলল সে। পাপার দিকে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বিরক্তির স্বরে বলে উঠল, বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না পাপা? বাড়াবাড়ি তো তুমি করেছ। আশকারা পেতে পেতে অসভ্য হয়ে উঠেছ। তুষারের কণ্ঠে রাগের উষ্মা। তার দাপুটে আওয়াজ শুনে মনে হচ্ছে আজ এক চুলও ছাড় দেবে না ইয়াশকে। ইয়াশ শুধু ঘাড় তেরা কম নয়। সে গর্জে উঠে বলল, হ্যাঁ আমি অতিরিক্ত বাড়াবাড়ি করেছি। বাট অফকোর্স দেয়ার মাস্ট বি এ রিজন। আই ডোন্ট কেয়ার। অতিথিদের সামনে আমার মাথা হেড করে দিয়েছো তুমি। ওনারা অপমানিত হয়ে ফিরে গেছেন। ভুল যেহেতু করেছো, প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। লাইক সিরিয়াসলি পাপা, তুমি এভাবে আমাকে শাস্তি দিতে চাইছো? কিন্তু প্রিসি, ওকে কেন শুধু শুধু একটা অনিশ্চিত ডেস্টিনিতে ফেলে দিচ্ছ? ইয়াসের কথার পাছে মেয়ের কান্না বিজড়িত মুখের দিকে দৃষ্টিপাত করল তুষার। কেঁদেকুটে ফর্সা চেহারা কেমন রক্তিম হয়ে উঠেছে। তখন থেকে যাকে নিয়ে বিয়ের কথা চলছে, সেই যেন অদৃশ্য এই আয়োজনে। হৃদয়টা ভার হয়ে এলো তুষারের। চেহারায় তবুও থমথমে ভাবটা ধরে রেখে বলল, আই ডু হোয়াট আই ডু। অন্যায় যেহেতু প্রিসিলাও করেছে, তাহলে তারও শাস্তি হোক। অফিসার বিয়ের কার্যক্রম শুরু করুন। পাশের কাউচে ভাবাবেগ শূন্য হয়ে বসে থাকা সাদা চামড়ার রেজিস্ট্রি অফিসার কথা বলে উঠল এতক্ষণে। চোখে মোটা ফ্রেমের চশমা ছড়িয়ে কাগজপত্র সামনে নিয়ে ইয়াসকে উদ্দেশ্য করে বলল, আমি যা যা বলছি সেগুলো আমার সঙ্গে সঙ্গে রিপিট করুন। অসম্ভব, আমি কিছু বলতে পারবো না। ইয়াসের কথার বিপরীতে তপ্ত শ্বাস ছাড়ল তুষার। অফিসারকে উদ্দেশ্য করে বলল, এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নেই, তাহলে সেটা করুন। তুষারের অতর্কিত আদেশে ক্ষণিকের জন্য হতবিহ্বল হয়ে পড়ল অফিসার ডেরেক। তবে মুখে কিছু বলল না। উল্টো রেজিস্ট্রি পেপারস আর একটা বলপেন তুলে দিল ইয়াসের হাতে। তুষারের প্রতি শ্রদ্ধা একই সঙ্গে পেশাদারিত্ব অটুট রেখে খুব সাবলীলভাবেই বললেন, এখানে একটা সাইন করুন। ইয়াস প্রথমে কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ আঙুলে ঘুরালো। নিস্পৃহ নয়নে পরখ করল পাশে বসা মেয়েটাকে। এখনো ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কাঁদছে। একে নাকি আবার বিয়ে করতে হবে। ব্যাপারটা ভাবতেই মেজাজ খিচড়ে গেল ইয়াসের। পরক্ষণেই পাপার দিকে দৃষ্টিপাত করে কণ্ঠে রাজ্যের অনীহা নিয়ে বলল, ইউ উইল রিগ্রেট ইট পাপা। তুমি তোমার পাপাকে এখনো চিনতে পারোনি ইয়াস ইউভান। তুষার জাওয়াত কখনোই নিজের সিদ্ধান্ত নিয়ে রিগ্রেট করে না। ওকে ফাইন। তুষারের ছোড়া বাক্যের বিপরীতে ছোট্ট করে প্রত্যুত্তর করলো ইয়াস। তারপর ধাইসারা ভাবে হাত চালালো পেপারগুলোর উপর। যেন বিয়েতে নয়, বরং কোনো অটোগ্রাফে সাইন করছে সে। পুরোটা সময় জুড়ে ইয়াসের অনুভূতি ছিল শূন্যের কোটায়। কারণ বিয়ে ভালোবাসার সংসার, এসবে তার বরাবরই অনীহা। তার কাছে জীবনের এই অধ্যায়গুলো নিখুঁতই ফর্মালিটিস। মানলে মানো, না মানলে নেই। বিয়েটা করলেও এই বিয়ের কোন রূপ দায়বদ্ধতা স্বীকার করে না সে। আর না তো কোনো অনুভূতির পিছুটান। রেজিস্ট্রি পেপারে সাইন করতে গিয়ে নিজের জন্য নয়, বরং প্রিসিলার জন্যই করুণা হলো ওর। পাপার ভুল সিদ্ধান্তের জন্য মেয়েটার জীবনের বৈবাহিক অধ্যায়টা কত তিক্তই না হতে চলেছে এবার। ইয়াসের স্বাক্ষর প্রদান শেষ হলো। কাগজগুলো এগিয়ে দেওয়া হলো প্রিসিলার নিকট।
কলমটা হাতে নিতেই মায়ের দিকে চেয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল মেয়েটা। ডুকরে উঠে বলল, তুমি কিছু করো মাম্মা। মেয়ের কান্না দেখে ফ্লোরার ছলছলে দৃষ্টি ফের ঝাপসা হয়ে এলো। তুষারের বাহু আঁকড়ে ধরে অনুনয়ের স্বরে বলল, আর একটু ভেবে দেখলে হয় না? আমার উপর ভরসা নেই তোমার? সঙ্গে সঙ্গে পাশ ফিরে উল্টো প্রশ্ন করল তুষার। তার প্রশ্নে বরাবরই আশাহত হয়ে ওঠে ফ্লোরার অন্তর। সে নিস্তেজ গলায় জবাব দেয়, আছে তো, খুব ভরসা আছে। যা করছি চুপচাপ মেনে নাও। খুব শীঘ্রই সবকিছু অন্যরকম হয়ে যাবে। আই উইশ। বাবা মায়ের নীরব সমঝোতায় আশাহত হয়ে অবশেষে প্রিসিলাও সাইন করতে বাধ্য হলো বিয়ের ব্যাপারে। নিজের সমস্ত জীবনটা লিখে দিল একটা অনিশ্চিত ভবিষ্যতের নাম, যেখানে না আছে ভালোবাসা আর না তো বিশ্বাস। ব্রাইড আর গ্রুমের সাইন শেষ হলে সাক্ষীর তলব করল অফিসার ডেরেক। সাক্ষীর কথা শুনে ফ্লোরা বিচলিত হলেও তুষার প্রসন্ন গলায় বলল, এখনো চলে আসবে, একটু ওয়েট করুন। যন্ত্রমানবের এহেন কথা ইয়াস নিজেও ভেতর ভেতর কিছুটা কৌতূহলী হয়ে পড়ল। ফ্লোরা তো বলেই উঠল, কার কথা বলছো তুমি? তুষারের আর জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না। তার আগে দৃশ্যপটে এসে উপস্থিত হলো নিকো আর নুভা। ওদের দেখা মাত্রই নয়ন বিস্ফোরিত হয়ে উঠল ইয়াস প্রিসিলার। দুজনেই একযোগে বলে উঠল, তোরা এখানে? ওদের প্রশ্নের বিপরীতে নিকু কোনো জবাব না দিলেও নুভা এগিয়ে এসে কাঁদো কাঁদো স্বরে বলল, পালোয়ানের মতো একটা দেখতে লোক আচমকা ডর্ম থেকে ধরে নিয়ে এলো। রুহান। প্রিসিলা বিচলিত হয়ে নামটা উচ্চারণ করতেই উপাস থেকে জবাব দিল তুষার, হ্যাঁ আমিই পাঠিয়েছি তাকে। পাপা, আর ইউ ইনসেন? এসবের মধ্যে আবার আমার বন্ধুদের কেন ইনভলভ করতে গেলে তুমি? হঠাৎ করে ক্ষুদ্র স্বরে প্রশ্ন ছুড়ল ইয়াস। বিপরীতে তুষার কিছু বলার আগেই নিকু জানতে চাইল, কি হয়েছে বলতো? আবার কি অঘটন ঘটিয়েছিস তুই? এইভাবে নুবাও প্রশ্ন ছুড়ল প্রিসিলাকে। ইজ এনিথিং রং প্রিসি? এভাবে কাঁদছো কেন তুমি? চোখ দুটোকে তো নীল সমুদ্র বানিয়ে ফেলেছো। আপাতত ইয়াস আর প্রিসিলার বিয়ের সাক্ষী হিসেবে পেপারসগুলোতে সাইন করো। বাকি ইতিহাস পরে জানতে পারবে। নুবার প্রশ্নের বিপরীতে তির্যক বাক্য ছুড়ে দিল তুষার। যা শোনা মাত্রই একযোগে চেঁচিয়ে উঠল ওরা দুজন। কি? বিয়ের সকল কাজকর্ম শেষ হলে আংটি বদলের অনুমতি দিলেন অফিসার ডেরেক। যেহেতু বিয়েটা সম্পূর্ণ অপ্রত্যাশিত, তাই আংটির কোনো ব্যবস্থা ছিল না। ফলস্বরূপ উত্তরাধিকার সূত্রে পাওয়া অমূল্য রত্নখনি ব্লাড ডায়মন্ডকে নিয়ে আসা হলো ইয়াসের তরফ থেকে প্রিসিলাকে বৈবাহিক স্বীকৃতি দেওয়ার জন্য। মখমলের প্রসিদ্ধ মোড়ক খুলে দিতেই একটা অদ্ভুত দ্যুতি ছড়িয়ে পড়ল চারিপাশে। আংটিখানা দেখা মাত্রই সবার চোখে বিস্ময় ফুটে উঠল। প্রিসিলা নিজেও কান্নাকাটি ভুলে অবাক হয়ে পরখ হলো রক্তের মতো রঞ্জিত এই ধাতুটিকে। চকচকে হীরেকের আবরণের ভেতর তাজা রক্তের তরল। ব্লাড ডায়মন্ড যতই ঝলমল করুক না কেন, তার ভেতরে রহস্যের আধার। সহসা আংটিটাকে দেখা মাত্রই চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রিসিলার। পাশ থেকে নুবা বলে উঠল, এটা এমন কেন? আমার তো দেখেই বুক ধড়ফড় করছে। নৌভার তোলা প্রসঙ্গটা চটজলদি পাল্টে ফেলল ফ্লোরা। ইয়াসকে ডেকে বলল, তোমার স্ত্রীকে আংটিটা পরিয়ে দাও ইয়াস। স্ত্রী শব্দটা কানে পৌঁছাতেই বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপন অনুভব করল ইয়াস। ছন্নছাড়া মনটা বিদ্রূপ করে বলল, এটা কি আদৌ সম্ভব? যে মেয়েটাকে সারা জীবন দু চোখে সহ্য করতে পারতিস না, যার ভুলের জন্য নিজের ক্যারিয়ার স্বপ্ন সব শেষ হয়ে গেল, সে পিচ্ছি মেয়েটা নাকি আজ তোর স্ত্রী? মনের কথাকে খুব শক্তভাবে প্রশ্রয় দিল ইয়াস। মুখে কিছু না বললেও ব্লেডের মতো ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো প্রিসিলার উপর। আংটিটাকে তুলে বিরক্তি ভাব নিয়ে বলল, হাত দেখি। আড়ালে শুষ্ক ঢোক গিলে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল প্রিসিলা। কোমল তুলতুলে কবজিটা হাতের উপর লুটিয়ে পড়তেই হুট করে থেমে গেল আর্থিক বাকবিতণ্ডা। দৃষ্টি শীতল হয়ে এলো ইয়াসের। জীবনের প্রথমবার কোনরূপ বিরক্তি ছাড়াই সে হাতটা ধরল প্রিসিলার। তারপর খুব দায়সারা ভাবেই অনামিকা আঙ্গুলের মাঝে ঢুকিয়ে দিল আংটিটা। আংটি পরানোর সময় চোখে চোখ পড়ে গেল দুজনার। অনাকাঙ্ক্ষিত তবু অদ্ভুত এক অনুভূতির তুফানে বুকের ভেতরটা ঢিপঢিপ করে উঠল প্রিসিলার। ভাগ্যের কি নিয়তি! কয়েক মুহূর্ত আগেও যাকে জীবনের সবচেয়ে বড় শত্রুর আসনে বসিয়ে রেখেছিল, এখন তার সঙ্গে গোটা জীবন জুড়ে গেল। এক জীবনে ইয়াসকে স্বামী হিসেবে মেনে নিতে পারুক আর না পারুক, তবে এই সিদ্ধান্তের জন্য পাপাকে কখনোই ক্ষমা করতে পারবে না প্রিসিলা। মনের ভাবনা থেকে বেরিয়ে আসা মাত্রই আবারও সেই তির্যক দৃষ্টির সম্মুখীন হলো মেয়েটা। ইয়াসের নিষ্প্রভ দৃষ্টিতে অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। সুরাকে চোখের ইশারা করে পরিশ্রান্ত গলায় জানালো, আমার খুব ক্লান্ত লাগছে মাম্মা, শীত করছে ভীষণ। প্রিসিলার বরাবরই ঠান্ডার দাজ রয়েছে, তাই তো মেয়ের কথায় বিচলিত হয়ে চটজলদি পায়ে এগিয়ে এলো ফ্লোরা। তাপমাত্রা অনুমান করার জন্য কপালে হাত উদ্বিগ্ন স্বরে বলল, সে কি, তোর তো জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে একদম। মায়ের কথার বিপরীতে আর কথা বাড়ালো না প্রিসিলা।
সবার অগোছরে চুপচাপ উঠে দাঁড়িয়ে বলল, একটু শুতে ইচ্ছে করছে মাম্মা, আমি বরং উপরে যাই। মেয়ের অধৈর্য ভাবটা খুব ভালোভাবেই টের পেল ফ্লোরা। সে জানে প্রিসিলার মনের অবস্থা ঠিক নেই। পাপার প্রতি অভিমান জমেছে তার। তাই তো চোখের ইশারায় মেয়েকে উপরে যাওয়ার অনুমতি দিল সে। ওদিকে তার পাপাকে দেখো, কত সহজেই না এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। কথাই বলে যুগ পাল্টায় কিন্তু মানুষের স্বভাব নয়। তুষারের ক্ষেত্রে ঠিক সেটাই উপলব্ধি করলো ফ্লোরা। মনে মনে দাঁত খিচিয়ে বিড়বিড় করলো, দয়া মায়াহীন নিষ্ঠুর লোক একটা। শুনশান নিস্তব্ধ চারিপাশ, কোথাও কোনো মানুষের উপস্থিতি নেই। অদূরের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার নীরবতী শৈলার। অক্টোবরের মেঘমুক্ত আকাশ জুড়ে সদ্য ফোটা শিউলির মতো ছড়িয়ে আছে অজস্র তারকারাজি। তার ঠিক নিচেই কলেজের রাস্তা ধরে ধীরে গতিতে হেঁটে চলেছে একজোড়া ক্লান্ত পা। শেষ রাতের নরম হিমেল হাওয়া আলতো পরশে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাদের। হাঁটতে হাঁটতেই একজন হঠাৎ করে বলে উঠল, সারা রাত একসঙ্গে ছিলাম, অথচ আপনার নামটাই জানা হলো না। আমি নোভা, নোভা মার্টিন। আর আপনি? নিকু, নিকু উইলসন। খাওয়া দাওয়া শেষ করে স্নোফ্লেক্স মেনুর থেকে বেরোতে বেরোতে সময় গড়িয়েছিল রাত ৩টা। সুরা অবশ্য আসতে দিতে চায়নি। তবে অ্যাটেন্ডেন্সের দোহাই দিয়ে নুভা নিজেই চলে এসে তাড়াহুড়া করে। একাডেমিক গেট পর্যন্ত রুহানই এগিয়ে দিয়েছে গাড়ি করে। তবে বিপত্তি বেঁধেছে ডরমিটরির সামনে এসে। রাত বেশি হওয়ায় গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যা দেখে নুবার একেবারে মাথায় হাত। মাসের শেষে বাজেটের নিরন্তর টানাটানি, তার উপর এই শোচনীয় অবস্থা। এই মুহূর্তে ওর পক্ষে হোটেল বুক করা একদমই অসম্ভব। আত্মমর্যাদার ভারে কারোর কাছে হাত পাতারও সুযোগ নেই। তবে ভাগ্য সহায়, নিকু তখনও সঙ্গেই ছিল ওর। নয়তো নির্ঘাত রাস্তায় কাটাতে হতো রাতটুকু। নিকুর বাড়িটা ক্যাম্পাস থেকে খুব কাছেই, মিনিট 15 হাঁটলেই ওদের নেইবারহুড। তাই বাড়িতে থাকার প্রস্তাবটা সেই দিয়েছিল নুবাকে। প্রথমে এক কথায় না করে দিলেও যখন শুনল নিকুর সঙ্গে ওর পরিবার থাকে, তখনই গড়িমসি করতে করতে এক পর্যায়ে রাজি হয়ে গেল নুভা। আর এই মুহূর্তে নিকুর বাড়ির উদ্দেশ্যেই হেঁটে যাচ্ছে ওরা দুজন। আইসে। নিকুর জবাবের বিপরীতে প্রসন্ন হাসল নুভা। সঙ্গে সঙ্গে প্রশ্ন করল নিকু, আপনার আর কিছু জানার নেই? ঠোঁট উল্টে এদিক ওদিক মাথা নাড়ল নুভা। ভাবুক স্বরে বলল, না তো। একটা অপরিচিত ছেলের সঙ্গে তার বাড়িতে যাচ্ছেন, অথচ তার সম্বন্ধে আপনার কিছুই জানার নেই। আশ্চর্য। নিকুর কথা শুনে আকস্মিক থমকে গেল নুভার পদক্ষেপ। শ্যামবর্ণের সুষ্টি মুখটা হঠাৎ করেই পাংশুটে হয়ে গেল তার। তৎক্ষণাৎ পাশ ফিরিয়ে নিকুর মুখোমুখি দাঁড়ালো সে। শুষ্ক একটা ডুব গিলে সন্দিহান গলায় বলল, আপনার ইন্টেন্স কি বলুন তো? সঙ্গে সঙ্গে ভুবন কাঁপিয়ে হেসে উঠল নিকো। লোকটার হাসি দেখে বোকা বনে গেল নুভা। চোখ মুখ শক্ত করে বলল, আস্তে হাসুন, আপনি তো পুরো শহর জাগিয়ে ফেলবেন। কথাটা বলেই হনহনিয়ে হাঁটা ধরল সে। নিকো ওর পথ অনুসরণ করে বলল, আপনি সত্যিই ভয় পেয়েছিলেন? চেহারায় কৃত্রিম গাম্ভীর্য টেনে আনলো নুবা। আত্মবিশ্বাসী গলায় বলল, মোটেই না। তাহলে ওভাবে রিয়েক্ট করলেন কেন? ভয় পাওয়ার প্রসঙ্গটা সম্পূর্ণরূপে এড়িয়ে গেল নুভা। নিকিকে পর্যদস্ত করার জন্য উল্টো প্রশ্ন করলো, আমিও তো অচেনা একটা মেয়ে, আমাকে এভাবে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আমার সম্বন্ধে জানতে চান না? তাই তো, অনেক কিছু জানতে চাই। তবে এখন নই, ধীরে ধীরে। ধীরে ধীরে কেন? কারণ আমি আপনার প্রতি আগ্রহ হারাতে চাই না। কোনো না কোনো কিছু জানার অজুহাতে বারবার শুধু আপনার কাছেই ছুটে যেতে চাই। কিঞ্চিত অপ্রতিভ স্বরে কথাটা বলেই চুপচাপ হাঁটা ধরল নিকো। নুভাও আর প্রশ্ন করল না কোনো। বাকিটা পথ জুড়ে তাদের মধ্যে জায়গা করে নিল অমীমাংসিত এক থমথমে নৈশব্দ। সেদিনের সেই ঘটনার পরে সকাল হলো। সকাল গড়িয়ে রাত। অথচ সারাদিনেও বাড়ি ফিরল না ইয়াস। তার সদ্য বিবাহিতা স্ত্রীর জ্বর কমেছে নাকি বেড়েছে, সেই খোঁজটুকুও নেওয়ার প্রয়োজন বোধ করল না সে। গোটা একটা দিন অতিবাহিত করে ইয়াস যখন বাড়ি ফিরল তখন মাঝরাত। বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। গভীর ঘুমে তলিয়ে আছে প্রতিটি সদস্য। ঠিক এমন সময় নিঃশব্দে কদম ফেলে নিজের ঘরে প্রবেশ করল ইয়াস। দরজা ঠেলে ভেতরে ঢোকা মাত্রই সবসময়ের মতো আন্তরিক গলায় অভিবাদন জানালো এক স্প্যানিশ রমণী। হোলা ইয়ং মাস্টার। আজকে তার ভুল শুধরে দিল না ইয়াস। চুপচাপ ভেতরে ঢুকে একটা ব্যাগ দিয়ে শুরু করলো গোছগাছ। জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি নিজের পাসপোর্টও নিল। সবকিছু গুছানো হয়ে গেলে এগিয়ে গেল জানালা লাগানোর উদ্দেশ্যে। ঠিক তখনই খেয়াল করলো আপাদমস্তক কমফোর্টারে ঢেকে ওর বিছানায় শুয়ে আছে কেউ। কাত হয়ে শুয়ে থাকার দরুন মুখটা দেখা যাচ্ছে না ঠিকই, তবে মাথা নামিয়ে পুরো বিছানায় ছড়িয়ে থাকা ধীগল সোনালি চুলগুলো দেখে চিনতে অসুবিধা হলো না ইয়াসের। সহসা স্পষ্ট গলায় ডেকে উঠল, প্রিসি। চলমান। পরের পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও গল্পটা কেমন হচ্ছে।
আমার ঘুম পাচ্ছে।